আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন। টেস্টিফাই রেসিপি দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি, আমি হিয়াতুবা। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো নরসিংদী জেলার খুবই ফেমাস একটা পিঠা, ফুল পিঠা। আর এই ফুল পিঠার রেসিপিটা কিন্তু একদম অথেন্টিক। এই প্রসেসে পিঠাটা তৈরি করলে ইনশাআল্লাহ পিঠাটা খুব সুন্দর মচমচে এবং রসালো থাকবে এবং অনেক দিন পর্যন্ত পিঠাটা সংরক্ষণ করে রাখতে পারবেন। আশা করছি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ রেসিপিগুলো দেখবেন এবং বাসায় এটা ট্রাই করবেন। ফুলপিঠা তৈরি করার জন্য আমি এখানে আতপ চালের গুঁড়া নিয়েছি। আর আতপ চালের গুঁড়াটা যদি আপনাদের হাতের কাছে না থাকে সেই পর্যায়ে আপনারা পোলাও চালটাও গুঁড়া করে নিতে পারবেন, কিন্তু সেদ্ধ চালের গুঁড়া দিয়ে কিন্তু এই পিঠাটা ভালো হবে না। সো আতপ চালের গুঁড়াটাই কিন্তু বেস্ট অপশন। আজকে আমি চালটা গুঁড়া করে নিয়েছি। আর যেদিনই চালটা গুঁড়া করবেন সেদিনই কিন্তু পিঠাটা তৈরি করবেন। এখানে আমি চুলায় পানি বসিয়ে দিয়েছি চালের গুঁড়াটা সেদ্ধ করে নেওয়ার জন্য। আমি যে পরিমাণ চালের গুঁড়া নিয়েছি তার অর্ধেক পরিমাণ দিয়েছি পানি এবং দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আমরা চালের আটা রুটি তৈরি করতে যে পরিমাণ লবণটা দিই সেই পরিমাণ লবণও এখানে দিতে হবে। অপেক্ষা করছি পানিটা বলক আসা পর্যন্ত। পানিটা বলক এসে গেলে সেখানে আমি দিয়ে দিচ্ছি চালের গুঁড়া এবং চুলার আঁচটা ফুল বাড়িয়ে দিয়ে ঢাকনাটা ঢেকে দিব 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে ঢাকনাটা তুলে নিচ্ছি এবং দেখেই হয়তো বুঝতে পারছেন যে আমি কিভাবে চালের গুঁড়াটা নেড়ে দিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচটা একদম লো হিটে দিয়ে ঢাকনাটা দিয়ে আরও 2 মিনিটের জন্য ঢেকে রেখেছি। 2 মিনিট পরে ঢাকনাটা তুলে চালের গুঁড়াটাকে ভালোভাবে পানির সাথে মিশিয়ে নিচ্ছি। এই প্রসেসে চালের গুঁড়াটা সেদ্ধ করলে চালের গুঁড়াটা কাইটা খুব সুন্দর পারফেক্ট হবে। এবার চুলার হিটটা একদম লো হিটে দিয়ে আরও 2 মিনিটের জন্য এভাবে ঢেকে দমে রেখে দিব। এরপর চালের গুঁড়ার যে কাইটা আমি তৈরি করলাম সেটা বড় একটা ডিশে নিয়ে মথে নেব। এই প্রসেসে আসার পর আপনারা একটু খেয়াল করে দেখেন যে কিভাবে চালের গুঁড়ার কাইটাকে কিভাবে মথে নেওয়া হচ্ছে। আর যিনি এই চালের কাইটাকে মথে নিচ্ছেন আমি কিন্তু তার কাছ থেকেই এই পিঠার রেসিপিটা শিখেছি। এত সুন্দর করে স্মুথ করে মথে নিতে হবে। আর এই মোথাটার উপরেই কিন্তু পিঠার সৌন্দর্যটা বেশি নির্ভর করে। এভাবে সুন্দর করে স্মুথ করে যদি মথে নেওয়া হয় তাহলে কিন্তু পিঠার নকশাগুলোও খুব সুন্দর হবে এবং পিঠাটা খুব সুন্দর মচমচে হবে। ভিউয়ার্স, অনেক কাজই আছে যা মুখে না বলে যদি চোখে দেখা যায় তাহলে কিন্তু অনেক কিছুই আইডিয়া করা যায়। সো কথা শোনার পাশাপাশি আপনারা দেখেও কিন্তু আইডিয়া করে নিতে হবে যে কিভাবে এটা আপনারা করবেন। দেখতে পাচ্ছেন অল্প অল্প করে নিয়েই কিন্তু চালের গুঁড়ির কাইটাকে মথে নেওয়া হচ্ছে। এভাবে মথে নিলে কিন্তু কোনো প্রকার যে দলা পেকে থাকে চালের গুঁড়া সেটা থাকবে না। কাইটাকে সম্পূর্ণ মথে নেওয়ার পর আমি একটা ভেজা কাপড় দিয়ে এভাবে একটা বড় বলের মধ্যে রেখেছি এবং ঢাকনা দিয়ে রাখবো যতক্ষণ পিঠাগুলো তৈরি করব। সম্পূর্ণ সময়টাই কিন্তু এভাবে ঢাকনা দেওয়া অবস্থায় থাকবে। যখন যখন আমার যতটুকু প্রয়োজন হবে আমি আবার এখান থেকে নিয়ে নেব। পিঠাটা তৈরি করার জন্য এখানে আমার যা যা লাগছে, নিয়েছি খেজুর কাটা। খেজুর গাছের যে পাতার একদম শেষ অংশে শক্ত কাঁটাটা থাকে সেটা নিয়েছি এবং এটা কিন্তু খুবই শক্ত। এটা দিয়ে ডিজাইন করতে খুবই সুবিধে হয়। গ্রাম অঞ্চলে কিন্তু এই খেজুর কাঁটা দিয়েই ডিজাইনগুলো করা হয়। আপনাদের হাতের কাছে যদি খেজুর কাঁটা না থাকে সে পর্যায়ে আপনারা টুথপিক অথবা মোটা ধরনের সুইও ব্যবহার করতে পারবেন। এবং নিয়েছি মোটা দাঁত জাতীয় চিরুনি। আমি চিরুনিটা ভেঙে এভাবে নিয়েছি, এটা দিয়ে কিন্তু ডিজাইনটা ফুলটা আঁকতে সুবিধে হবে। এবং নিয়েছি ক্যাপ। আপনারা কোক, স্প্রাইট জাতীয় যে কোনো তরল জাতীয় পানীয়র ঢাকনা যে থাকে বোতলের সেটা ব্যবহার করবেন। আর এখানে আমার লাগছে কয়েলের স্ট্যান্ড যে থাকে, যে কয়েলের সাথে স্ট্যান্ডগুলো আসে সেটাই আমি নিয়েছি।
এটা একটু বাঁকা করে নিয়েছি, এতে করেও একটা ডিজাইন করা যাবে। এবং এটাও সেমই একটা টিন আমি নিয়েছি একটু বাঁকা করে, এটা দিয়েও কিন্তু ডিজাইন করা যাবে। সো জিনিসগুলো কিন্তু খুবই সাধারণ, আমাদের হাতের কাছেই কিন্তু থাকে। সো এগুলো হলেই কিন্তু পিঠাটা খুব সুন্দর নকশা করা যাবে। এবার চলে আসলাম পিঠাটা তৈরি করতে। এখানে আমি পিঠাটার নকশা করে নিব। তার জন্য অল্প পরিমাণ আমি এখানে কাই নিয়ে নিলাম। আমরা রুটি তৈরি করতে যেই পরিমাণ নিই তার থেকে একটু বেশি পরিমাণ লাগবে, পিঠাটা যেহেতু একটু মোটা হবে। আর পিঠাটা বড় বা ছোট নিজের পছন্দের উপরই নির্ভর করে। আর পিঠাটা যেই আমি রুটিটা তৈরি করছি সেটা যেন অতিরিক্ত পাতলা না হয় সেটাও খেয়াল রাখতে হবে। অতিরিক্ত পাতলা হলে কিন্তু ভাজার পর বাঁকা হয়ে যাবে। সো রুটিটা তৈরি করার পর রুটির উপরে একটু সয়াবিন তেল মেখে নিলাম। মেখে নেওয়ার পর এখন আমি এর উপর নকশা করব। তেলটা মেখে নিলে নকশাটা করতে খুবই সুবিধে হয়। আর নকশা করার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে যে যে কোনো নকশাই হোক না কেন, পিঠার ওপরের থেকে একদম নিচ পর্যন্ত যেন ছিদ্রযুক্ত ডিজাইনটা হয়। এতে করে পিঠাটা খুব সুন্দর তেলের মধ্যে ভাজা হবে, সব সাইডে ভালো করে তেলটা লাগবে এবং ভাজা হবে। এবং শিরায় দেওয়ার পর পিঠাটা খুব সুন্দরভাবে শিরা সোক করবে। যে কোনো ডিজাইন নিজের পছন্দ মতো করতে পারবেন, তার জন্য কোনো পারদর্শী হওয়ার প্রয়োজন নেই। আপনার পছন্দ অনুযায়ী যে কোনো ডিজাইনই আপনারা করতে পারবেন। এভাবে করে সবগুলো পিঠাই আমি ডিজাইনটা করে নিলাম। এবার চলে আসলাম পিঠাটা ভাজার জন্য। প্রথমে সয়াবিন তেল বসিয়ে ভালোভাবে সয়াবিন তেলটা চুলায় গরম করে নিয়েছি। এরপর পিঠা দিয়েছি। আর পিঠাটা দেওয়ার পরই কিন্তু নাড়াচাড়া করা যাবে না, এতে করে পিঠাটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। একটু শক্ত হওয়ার পর পিঠাটা উল্টে দিতে হবে। আর পিঠাটা কিন্তু ভেতর থেকে যেন পুরোপুরি ভাজা হয়ে যায় সেভাবে ভাজতে হবে। এভাবে করে সবগুলো পিঠা আমি ভেজে নিলাম। আর যেহেতু রাতে পিঠাটা তৈরি করেছি তো রোদে দেওয়ার তো কোনো সম্ভাবনা ছিল না। সো পরের দিন সকালে আমি এগুলো রোদে দিয়েছি আর রাতে ফ্যানের নিচে রেখে ঠান্ডা করে নিয়েছিলাম। আর এখানে দেখতে পাচ্ছেন রোদে আমি শুকাতে দিয়েছি। আপনারা যারা সংরক্ষণ করতে চান তারা কিন্তু এভাবে ভালো করে কয়েকদিন রোদে দিয়ে আপনারা বক্সে করে রেখে দিতে পারবেন প্রায় ১ মাসের মতো। আর শুকানোর সময় এভাবে নেড়ে দিলে কোনো প্রকার ময়লা এসে পিঠাটা নষ্ট হয়ে যাবে না। আর এখন আমি পিঠাগুলো শিরায় দেব। সো তার জন্য সবার আগে শিরাটা রেডি করে নিচ্ছি। আমি যে পরিমাণ গুড় নিয়েছি তার মধ্যে 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু আমি আখের গুড়টা ব্যবহার করেছি। পানি দিয়ে চুলার আঁচটা জ্বালিয়ে দিচ্ছি যাতে শিরাটা গুড়গুলো গলে যায়। গুড়টা গলে যাওয়ার পরে এখানে আমি একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে মৌরিও দিতে পারেন বা মিঠা জিরাটাও দিতে পারেন আপনাদের যদি পছন্দ হয়। নেড়েচেড়ে শিরাটাকে ঘন করে নিব এবং শিরাটাকে একটু পরপরই চেক করব যে 1 তার 2 তার হলো কিনা। শিরাটা যখন একটু আঠালো হয়ে যাবে, তার হয়ে যাবে, তখনই এটা পারফেক্ট। হ্যাঁ, শিরাটা কিন্তু এই পর্যায়ে একদমই পারফেক্ট। সো এখন শিরাটা নামিয়ে নিচ্ছি। চুলায় সয়াবিন তেলটা গরম করে নিলাম, এরপর পিঠাগুলো দিয়ে দিচ্ছি একে একে। এই পর্যায়ে কিন্তু অতিরিক্ত ভাজার প্রয়োজন নেই এবং চুলার হিটটা কিন্তু মিডিয়াম হিটে রাখবেন। পিঠাগুলো একটু লালচে বর্ণে হয়ে গেলে তুলে নিতে হবে। অতিরিক্ত লাল করে ভাজলে কিন্তু খাওয়ার সময় পিঠাটা তিতা লাগতে পারে। সো এই পর্যায়ে আপনারা একটু লালচে করে ভেজে নেবেন। দেখেই বুঝতে পারবেন যে আমি কি পরিমাণ পিঠাটা ভেজেছি, যেহেতু এর আগেও একবার পিঠাটা ভাজা হয়েছে।
দেখুন এই পিঠাটা ভাজা হয়ে গেছে। আমি তেলটা ভালোভাবে ঝরিয়ে তুলে নিচ্ছি এবং গরম গরম অবস্থায় দিয়ে দিচ্ছি শিরার মধ্যে। শিরাতে দেওয়ার পরপরই চামচটার সাহায্যে পিঠাটাকে শিরায় ডুবিয়ে দিতে হবে, যাতে শিরাটা ভালোভাবে সোক করে নেয় পিঠা। এই পিঠাটা কিন্তু মাশাআল্লাহ একদম পারফেক্ট হয়েছে। বাবলগুলো উঠছে, তার মানে শিরাটা সুন্দরভাবে পিঠার ভিতরে যাচ্ছে। প্রায় 30 সেকেন্ডের মতো পিঠাটা শিরার মধ্যে রাখবেন, এরপর তুলে নিতে হবে। এরপর আরেকটি পিঠা ভাজা হয়ে গেছে, সেটিও আমি শিরায় দিয়ে দিচ্ছি। যেহেতু পাশের পিঠাটা শিরায় ভেজানো হয়ে গেছে এবং আর বাবল উঠছে না, সে পর্যায়ে পিঠাটা আমি এখান থেকে তুলে নিব। আশা করছি আপনারা আমার আজকের রেসিপিটা দেখে খুব সুন্দরভাবে এই পিঠাটা তৈরি করতে পারবেন এবং আপনাদের কাছে ভালো লাগবে। এভাবে পিঠাগুলো সবগুলো আমি ভেজে নিচ্ছি। এইভাবে পিঠাগুলো শিরা দিয়ে তুলে আপনারা ফ্যানের নিচে ঠান্ডা করে নেবেন। পিঠাগুলো ঠান্ডা করে একটা পলিথিন ব্যাগে ভরে তারপর টাইট কন্টেনারে রেখে দিতে পারবেন প্রায় 7 দিনের মতো। এভাবে রেখে আপনারা অতিথি আপ্যায়ন করতে পারবেন, ঈদের জন্য তৈরি করে রাখতে পারবেন, যে কোনো অকেশনের জন্য তৈরি করে রাখতে পারবেন। আশা করছি আজকের আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে আমার রেসিপির জন্য অবশ্যই একটা লাইক দেবেন এবং কমেন্ট বক্সে জানাবেন যে আপনাদের কাছে আমার রেসিপিগুলো কেমন লাগে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তী রেসিপিগুলো আপনারা দেখতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে আবার হাজির হয়ে যাব আপনাদের সামনে ইনশাআল্লাহ আরও একটি রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।